ও আমার প্রাণের দেবর, আমি চাই তুমি আমার সাথে এমন একটি কাজ করো যে কাজের ফলে আমি একটি বাচ্চার মা হতে পারি। বিয়ে হয়েছে আমার 7 বছর হয়ে গিয়েছে, এখনো আমি একটি বাচ্চার মা হতে পারলাম না। আমার মনে হয় না তোমার ভাইয়ার দ্বারা আমি কোনো দিনও মা হতে পারব। আমার কথা শুনে আমার দেবর সাজ্জাদ বলল, ভাবি আমি একটা বাচ্চা ছেলে, আমার বয়স মাত্র 15 বছর, আমি কি করে তোমাকে বাচ্চা দিব? আমি বললাম, কে বলেছে তুমি বাচ্চা ছেলে? তোমার বয়স 15 বছর, তুমি চাইলে তোমার ভাবিকে তুমি খুশি করতে পারো, আর এজন্য যত প্রকার সহায়তা লাগে তোমার এই ভাবি জান হাজির। তারপর বন্ধুরা আমার দেবর আমাকে বললা, ভাবি আমি তোমার মনের কষ্টটা বুঝি, যাই হোক সমস্যা নাই ভাবি, তুমি যদি খুশি থাকো তোমার জন্য আমি সব কিছু করতে পারি। তারপর বন্ধুরা বাসায় একদিন কেউ ছিল না, শুধু আমি আর আমার দেবর ছিলাম। সেই দিন রাতে আমার 15 বছরের দেবর আমাকে একা পেয়ে আমার সাথে। বন্ধুরা আজকের গল্পটি অনেক মজাদার হতে চলছে, আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা তোমাদের নিকট আমার ছোট একটা অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করা। তাহলে চলো বন্ধুরা গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি রাইসাতুল জান্নাত চাঁদনী, আমি ভারতের একজন মেয়ে, বর্তমানে আমার বয়স 18। বন্ধুরা আজকে আমি তোমাদের মধ্যে যে ঘটনাটি বলবো তা আমার নিজের জীবনের বাস্তব একটি ঘটনা। বন্ধুরা বিয়ের 7 বছর পরও আমার কোনো বাচ্চা হচ্ছিল না, কারণ আমার স্বামী কোনোভাবেই কোনো কিছুই করতে পারত না। আমার এই পরিস্থিতিতে আমার 15 বছরের দেবর আমাকে মা হতে সাহায্য করেছিল। তার একটি মজার ঘটনা। বন্ধুরা আমার বাপের বাড়ির পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না। আমি একটা সাধারণ পরিবারের মেয়ে ছিলাম। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল লেখাপড়া করে ভালো একটি চাকরি করে নিজের পায়ে দাঁড়াব, কিন্তু আমার বাবার পারিবারিক অবস্থা কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। বন্ধুরা আমার যখন বয়স 14 বছর তখন আমার বাবা মা জোর করে আমার ইচ্ছার বিরুদ্ধে 35 বছরের এক বয়স্ক লোকের কাছে আমাকে বিয়ে দিয়ে দেয়, যে নাকি ইতর পূর্বে আরেকটা বিয়ে করেছিল। বাচ্চা না হওয়ার কারণে আমার স্বামী তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েছিল। আমার বাবা মা এমন একটা লোকের কাছে আমাকে বিয়ে দিয়েছিল। বিয়ের প্রথম রাতেই আমার স্বামী যখন আমার কাছে আসলো, তখন তাকে দেখে আমার খুব ভয় হচ্ছিল, কারণ এর আগে আমি কখনো এমন পরিস্থিতির শিকার হয়নি। বাসর রাতে আমার স্বামী আমার কাছে এসে পাগলের মতো আচরণ করছিল। তার আচরণ দেখে আমি আরও ভয় পেয়ে গেলাম। কিন্তু বন্ধুরা আমি আমার স্বামীকে যেমনটা মনে করেছিলাম, প্রকৃতপক্ষে আমার স্বামী তেমন কোনো সুপুরুষ ছিল না। বাসর রাতে আমার সাথে তেমন কিছুই করতে পারে নাই। আমার স্বামীকে দেখতে অনেক স্বাস্থ্যবান ছিল, কিন্তু সে যে ভিতরও এত দুর্বল তা আমি প্রথম বুঝতে পারি নাই। এইভাবে বন্ধুরা প্রায় আমার বিয়ে 2 মাস পূর্ণ হয়ে গেল, কিন্তু বিশেষ মুহূর্তে আমার স্বামীর পারফরম্যান্স খুবই খারাপ ছিল, যে কারণে বিয়ের পর আমার সংসার জীবন অনেক অসুখী ছিল, যা আমি কাউকে বলতে পারতাম না। আমার স্বামীর একটা ছোটখাটো ব্যবসা ছিল, সারাদিন কাজ করত ব্যবসা নিয়ে, রাতে শুধু আমাকে একটু সময় দিত, তাও আবার আমার প্রয়োজনমতো কিছুই করতে পারত না। বিষয়টা নিয়ে আমি খুব চিন্তায় পড়ে গেলাম। ভাবতে লাগলাম এখন আমি কি করব। এই বন্ধুরা দেখতে দেখতে আমার বিয়ের প্রায় 7 বছর চলে গেল, কিন্তু আমার কোনো বাচ্চা হচ্ছিল না। সেই জন্য আমার শ্বশুর শাশুড়ি এবং পাড়ার প্রতিবেশী বিভিন্নভাবে কটূক্তি করতে শুরু করল। এমন সময় আমি অনুভব করলাম আমার পুরো জীবনটা একেবারে বিষাক্ত হয়ে গিয়েছিল। চারদিক থেকে আমাকে বান্দা বলে উপহাস করতে শুরু করল। ঠিক সেই সময় আমি ভাবলাম আমার স্বামীর যে অবস্থা, আমার মনে হয় না যে আমি স্বামীর উপস্থিতিতে আমার কোনোদিন বাচ্চার মা হতে পারব না। তাই আমি মনে মনে চিন্তা করলাম আমার 15 বছরের দেবরকে দিয়ে ভাবলাম যে করে হোক তার সাহায্যে আমি আমার মাতৃত্বের স্বাদ গ্রহণ করব। বন্ধুরা আমার একজন দেবর ছিল, তার বয়স ছিল 15 বছর। তার নাম ছিল রাহুল বিশ্বাস। অনেক সুন্দর অধিকারী চেহারা, অল্প বয়স্ক একজন যুবক, চেহারা একভাবেই নায়কের মতো। বিয়ের পর আমার দেবরের সাথে খুব একটা ভালো ছিল না, কিন্তু পরিস্থিতির কারণে আমি আমার দেবরকে আস্তে আস্তে অনুকূলে আনার চেষ্টা করছি, কারণ যে কোনো প্রকারেই হোক আমার সংসার বাঁচাতে আমার একটি বাচ্চার প্রয়োজন। তারপর থেকে আমার দেবরের সাথে আমার সম্পর্ক শুরু।
আমি আমার স্বামীর চাইতে আমার দেবরের যত্ন করতাম অনেক বেশি এবং আমি আমার দেবরকে আস্তে আস্তে আমার দিকে আকৃষ্ট করতে শুরু করলাম। একদিন আমি আমার দেবর রাহুলকে বললাম, রাহুল, আজকে আমার খুব ইচ্ছা করছে। রাহুল, আমাকে নিয়ে তুমি আজকে একটু ঘুরতে যাবা? দেখো না, তোমার ভাই সারাদিন ব্যবসার কাছে ব্যস্ত থাকে। তোমার ভাই আমাকে নিয়ে ঘুরতে সময় পায় না। রাহুল বলল, সত্যি ভাবি, তুমি আমার সাথে ঘুরতে যাবে? আমি বললাম, রাহুল, তোমার মতো মিষ্টি চেহারা আর নায়কের মতো দেবর, তার সাথে যে কোনো মেয়ে ঘুরতে যাবে। তারপর বন্ধুরা, আমি আমার দেবরকে নিয়ে ঘুরতে চলে গেলাম। সারাদিন তাকে নিয়ে ঘুরে তার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করলাম। আমাকে নিয়ে ঘুরতে পেরে অনেক খুশি রাহুল। মনে মনে ভাবলাম, যেভাবে হোক রাহুলের দ্বারাই আমি মা হব। আমি আমার আশার পূরণ করব। এইভাবে বন্ধুরা, রাহুলের সাথে ঘোরাফেরা করে মনটা অনেক ভালো হয়ে গেল। তারপর বন্ধুরা, সারাদিন ঘোরাফেরা করে রাহুলকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। তারপর আমি রাহুলকে বললাম, রাহুল, তোমার বৌদির সাথে ঘুরে আজকে কেমন লাগলো? ভাবি, অনেক ভালো লাগলো। আমি বললাম, চলো আজকে আমরা একটু গল্প করি। রাহুল আমার সাথে গল্প করতে রাজি হয়ে গেল। রাহুলের সাথে গল্প করতে শুরু করলাম। আর রাহুলের সাথে এমন কিছু করতে থাকলাম যাতে রাহুল আমার প্রতি কিছুটা দুর্বল হয়। আস্তে আস্তে দেখলাম রাহুলের মধ্যে কিছুটা পরিবর্তন আসছে। তারপর আমি রাহুলকে বললাম, রাহুল, তুমি আমার রুমে বসো, আমার মাথাটা একটু ঘুরছে। আমি ওয়াশরুম থেকে একটু ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে ভাবি, তুমি ফ্রেশ হয়ে আসো। তারপর বন্ধুরা, আমি ওয়াশরুমে গিয়ে অদ্ভুত শব্দ করে একটা কাজ করতে শুরু করলাম, যাতে রাহুল এই শব্দটা শুনে আমাকে দেখতে আসে। রাহুল যেন মনে করে আমি অসুস্থ হয়ে ওয়াশরুমে পড়ে গেছি। আর এই সুযোগে আমি আমার উদ্দেশ্য সফল করে ছাড়ব। আমার যেই কথা সেই কাজ। তারপর বন্ধুরা, ওয়াশরুমে গিয়ে অদ্ভুত একটি কাজ করছিলাম আর অন্যরকম একটি আওয়াজ করছিলাম। আমার এই রকম আওয়াজ শুনে আমার দেবর দৌড়ে গেল আমার কাছে। আমার দেবর আমার কাছে গিয়ে বলল, ভাবি, আপনার কি হয়েছে? আপনি এরকম শব্দ করছেন কেন? আপনি কি অসুস্থ হয়ে গেছেন? আপনি কি পড়ে গেছেন? তারপর আমার দেবর রাহুল আমার দিকে ভালো করে চেয়ে দেখল আমি ওয়াশরুমে অস্বাভাবিক অবস্থায় আছি। আমাকে ওয়াশরুমে এরকম অস্বাভাবিক অবস্থায় দেখে আমার দেবর রাহুল আমাকে বলল, ভাবি, এসব আপনি কি করছেন? আপনার স্বামী আছে, তারপরও আপনি এরকম একটা কাজ করছেন? ভাবি, এবার করা ঠিক না। তখন আমি আমার দেবরকে বললাম, আমার স্বামী আছে, ঠিক আছে, কিন্তু তা কোনো কাজের না। দেখো না, বিয়ে হয়েছে আমার 7 বছর হয়েছে, এখনো একটা বাচ্চার মুখ দেখতে পারলাম না। তোমার ভাই 7 বছর যাবত অনেক চেষ্টা করেছে, কিন্তু তাতে কোনো কাজ হয় নাই। আর এই জন্য পাড়া, পড়শি এবং পরিবারের কাছে আমাকে অপমানিত হতে হচ্ছে। বিভিন্ন লোক থেকে আমার বিভিন্ন ধরনের বিভিন্ন কথা শুনতে হচ্ছে। ও প্রাণের দেবর, আমার মনে অনেক কষ্ট। তোমাকে একটা কথা বলি, তুমি কি আমার একটা কথা রাখবে? তখন আমার দেবর রাহুল উত্তর দিল, কি কথা ভাবিজান? আমি বললাম, রাহুল, তোমাকে যে কি করে কথাটা বলি আমি খুব লজ্জা পাচ্ছি। তারপরও লজ্জা শরমের মাথা খেয়ে আমি তোমাকে বলছি, রাহুল, আমি চাই তুমি আমার সাথে এমন একটি কাজ করো যে কাজের ফলে আমি একটি বাচ্চার মা হতে পারি। বিয়ে হয়েছে আমার 7 বছর হয়ে গেছে, এখনও আমি একটি বাচ্চার মা হতে পারিনি। আমার মনে হয় না তোমার ভাইয়ের দ্বারা আমি কোনোদিনও মা হতে পারব। আমার কথা শুনে আমার দেবর রাহুল বলল, ভাবি, আমি একটা বাচ্চা ছেলে, আমার বয়স মাত্র 15 বছর। আমি কি করে তোমাকে বাচ্চা দেব? আমি বললাম, রাহুল, কে বলেছে তুমি বাচ্চা ছেলে? তোমার বয়স 15। তুমি চাইলে তোমার ভাবিকে তুমি খুশি করতে পারো। আর এজন্য যত প্রকার সহায়তা লাগে তোমার এই ভাবি জান হাজির থাকবে। তারপর বন্ধুরা, আমার দেবর আমাকে বলল, ভাবি, আমি তোমার মনের কষ্টটা বুঝি। যাই হোক, সমস্যা নাই ভাবি। তুমি যদি খুশি থাকো, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। তারপর বন্ধুরা, বাসায় একদিন কেউ ছিল না। শুধু আমি আর আমার প্রাণপ্রিয় দেবর ছিলাম। সেদিন রাতে আমার 15 বছরের দেবর আমার প্রয়োজন এমনভাবে পূরণ করেছিল, যার ফলে আমি অল্প দিনেই সুসংবাদ শুনতে পেয়েছিলাম। তারপর বন্ধুরা, কিছুদিন পরে চাঁদের আলোর ন্যায় ফুটফুটে একটি ছেলের সন্তান হয়েছিল। আমি পেয়েছিলাম মাতৃত্বের সুখ। আর এদিকে আমাদের পরিবার বর্গ, আমার শ্বশুর, শাশুড়ি এবং কি পাড়াপড়শি, আত্মীয় স্বজন সবাই ছিল মহা খুশি। পরিশেষে আমি তোমাদেরকে বলবো, বন্ধুরা, আমাদের জীবনে মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনার রহস্য চিরদিন এই পৃথিবীর মানুষের অগোচরেই থেকে যায়।
পরিবেশ আর পরিস্থিতি বাধ্য করে মানুষকে এরকম ধরনের অস্বাভাবিক ঘটনার সৃষ্টি করতে। আমার ক্ষেত্রেও বন্ধুরা তাই হয়েছিল। জানি না সেটি আমার অপরাধ হয়েছিল কি না, কিন্তু এই কাজটি না করলে আমি আমার পরিবার, আমি আমার সংসার, আমি আমার মাতৃত্বের স্বাদ উপভোগ করতে পারতাম না। বন্ধুরা, কাজটি ভালো করেছিলাম নাকি খারাপ করেছিলাম অবশ্য তা কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। বন্ধুরা, তোমরা যদি এরকম ধরনের মজার গল্প পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরিশেষে তোমাদের সুস্থতা কামনা করছি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।